বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার ভাই বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া, আমার ডানে রয়েছেন বাংলাদেশ জাসদের প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রছাত্রী সংসদ ডাকসুর সাবেক সাধারণ সম্পাদক ডক্টর মুশতাক হোসেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। ধন্যবাদ। মিস্টার ওয়াদুদ ভাইয়া, দীর্ঘদিন পরে একটি মোটামুটি ভালো নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার গঠন করলেন আপনারা, তো ঘর গোছানো কেমন হচ্ছে, যাত্রাটা কেমন হলো বলে মনে হয়? না, যাত্রাটা মনে হচ্ছে সুন্দর, এবং এই যাত্রা যদি চলমান থাকে ইনশাল্লাহ আগামী বাংলাদেশ সুন্দর হবে, এরকমটাই প্রত্যাশা করি। যদিও সরকারের বয়স অত্যন্ত কম, এই মুহূর্তে পজিটিভ নেগেটিভ খুব বেশি মূল্যায়ন করার সুযোগও কম, তারপরেও যাত্রাটা, বিশেষ করে তারেক রহমানের যে অ্যাটিটিউড, ওনার যে মানসিকতা, ওনার যে চিন্তা ধ্যান ধারণা, এগুলোর থেকে মনে হচ্ছে যে দেশের কিছু গুণগত পরিবর্তন যেগুলো দরকার, যে সমস্ত অপসংস্কৃতি ছিল, এই সমস্ত অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসবে বিশ্বাস। যেমন ধরুন, উনি প্রথম দিনই সংসদীয় মিটিংয়ে সবাইকে ডেকে বললেন আমরা শুল্কমুক্ত গাড়ি নেব না। কি বলেন? সবাই সম্মতি দিল। উনি একক সিদ্ধান্ত দেননি, কিন্তু উনি এমপিদের মতামত দিলেন আমরা ল্যান্ড ফ্লট নেব না, সবাই একমত হলো। এছাড়া ওনার যে আরও যে সকল জিনিস আপনাদের কাছে দৃশ্যমান, বা এই যে বসতে না বসতে ফ্যামিলি কার্ডে যাত্রা শুরু, এগুলো অনেক ভালো কিছু মিন করছে, এবং আগামী দিন সুন্দর হবে, শুভ হবে। পাশাপাশি অপর রাজনৈতিক দলের প্রতি যে সহনশীলতা, যে গালিগালাজ না করা, আগে যেরকম আমরা গালিগালাজের কালচারে ছিলাম, একে অন্যকে মানে কঠিনভাবে আঘাত করতাম, ওগুলোর মধ্যে থেকে বিএনপিকে আমরা অনেক বেশি সরে আসতে দেখছি, এবং সবাইকে নিয়ে সম্মিলিতভাবে একটি দেশ গড়ার পরিকল্পনা, চিন্তাভাবনা আমরা দেখছি। যেমন ইদানিং শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের অনেক বড় বড় নেতা নেতৃত্বে জামিন হচ্ছে। এই ব্যাপারে কিন্তু বিএনপি আইনের উপরে কোনো হস্তক্ষেপ করছে না, আইনের উপরে কোনো প্রভাব বিস্তার করছে না। কোর্ট যাকে ভালো মনে করছে তাকে জামিন দিচ্ছে। অথচ দেখেন, আমরা বিএনপি 18 বছর 17 বছরও জেল খাটতে হয়েছে। আমাদের এই যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় 16 বছর, আমাদের এই যে আব্দুল সালাম পিন্টু 17 বছর, এরকম আমরা নিজেরাও 3 বছর 4 বছর, কেউ 5 বছর। আমাদের মহাসচিব কতবার জেল খাটতে হলো, মির্জা আব্বাস মহাসচিব, এরকম বড় বড় লাল নেতারা জেল খাটতে হয়েছে অনেকবার। কিন্তু আওয়ামী লীগ দেখেন 5 বছর 5-6 মাসের মাথায় অনেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু বিএনপি আসার পরে বিএনপি কিন্তু ওগুলো নিয়ে কোনো রাগ করছে না। এর অর্থ হলো গণতন্ত্রকে তার গতিতে যেতে দেওয়া উচিত বিএনপি মনে করছে, এবং বিচার বিভাগকে তার স্বাধীনভাবে চলার সুযোগ এবং পথ চলার রাস্তা বের করে দিচ্ছে। শাসন বিভাগকে তাদের মানে রাস্তায় কোনো বাধা সৃষ্টি করছে না। সব কিছু মিলে আমরা আশা করছি ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটা গুণগত পরিবর্তন বলতে অনেক বেশি মাত্রায় পরিবর্তন আমরা আশা করছি। একটা সহনশীল সুন্দর রাজনীতি দেশ চালানোর, এরকমটা আমরা আশা করছি। জি, ডক্টর মুশতাক হোসেন, কেমন দেখছেন যে সরকারের সব কিছু গুছিয়ে তোলার একটা চেষ্টা, ঘর গোছানোর চেষ্টা এগুবার জন্যে, আপনি কি দেখছেন? না, এখনই তো আমরা আশাবাদী ওদুদ ভাইয়ের মতো। আমি একই কথা বলি যে এত দ্রুত আমরা চুলচেরা বিশ্লেষণ করার সময় হয়তো আসেনি। যার যার আকাঙ্ক্ষা অনুযায়ী, যে আমার দিক থেকে যেটা আকাঙ্ক্ষা ছিল যে একটা নির্বাচনের মাধ্যমে একটা সরকার আসা, যারা যে যেমন একটা বৈদেশিক গণমাধ্যম তারা কিন্তু প্রশ্ন করেছে, জার্মান সম্ভবত, যে কেন যে যারা গণ অভ্যুত্থানের সামনের সারিতে ছাত্র নেতৃত্ব ছিল তারা নতুন বন্দোবস্তের কথা বলল, কিন্তু ভোটের মাধ্যমে তো বিপুল সংখ্যক পুরনো বন্দোবস্তেরই একটা দল আবার পুনরায় আসলো কেন? তারা একটা খুবই চমৎকার বিশ্লেষণ করেছে, সিএনএন করেছে মেবি। হ্যাঁ, যে প্রথম হচ্ছে আইডিওলজি, দর্শন, বা আপনার যে দেশটাকে একটা মানে সাম্প্রদায়িক ধর্মভিত্তিক উন্মাদনার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, যেটাকে কার্যকর করার জন্য মব কালচার করা হয়েছিল। মাজার ভাঙা থেকে শুরু করে মানে ধর্মের ভিন্ন ব্যাখ্যার উপরে আক্রমণ, ট্যাগ লাগিয়ে দেওয়া,
দোসর বলে তাকে যখন তখন এইটা মানুষ পছন্দ করেনি, ফলে ভেবেছে যে এর তো নতুন বন্দোবস্ত কী হচ্ছে। দ্বিতীয়ত তারা বলেছে ইতিহাস, বাংলাদেশের বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে একেবারেই মানে অগুরুত্বপূর্ণ করে ফেলা এবং 1947-এর ধর্মের ভিত্তিতে ভাগ করা পাকিস্তান, তো সেটাকে মহিমান্বিত করা এবং 24কে দিয়ে 71কে রিপ্লেস করার চেষ্টা। ফলে সেটা বুঝে যে এটা তো নতুন বন্দোবস্ত হতে পারে না। আর একটা হচ্ছে আস্থা, যারা নেতৃত্ব দিয়েছে, আমি প্রথমে খুবই তর্ক করতাম মানুষের সাথে, যে বলতো যে এরা চরম দুর্নীতি করছে, এই যে বিভিন্ন পদে লোক নিয়োগ করা, ব্যবসা বাণিজ্য, একেবারে যেই সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে তার চাইতে আরও বড় আকারে। আমি খুব লজ্জিত হয়েছি, আমি নিজে সাক্ষী আছে, আমার পার্টি অফিসে বসে বলছে তোমরা মিথ্যা কথা এগুলো। আমাদের 90-এর গণঅভ্যুত্থানের পরেও এরকম বলার চেষ্টা করা হয়েছিল, 2-1 করেছে, সব বদনাম দেওয়া হয়েছে। তারা এখন আমাকে কথা শোনায়, মোশতাক ভাই আপনি তো খুব ডিফেন্ড করেছেন, এখন দেখছে ইতিহাসগুলো কি। কাজে এই জায়গার থেকে যে আমরা আমাদের যে মুক্তিযুদ্ধের দর্শন, যে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হবে, গণতান্ত্রিক রাষ্ট্র হবে, জোর করে কিছু মতামত চাপিয়ে দেওয়া যাবে না, সেটাতে এই সরকার তারা সেই জায়গায় ফিরে আসুক এবং একটা স্বস্তির জায়গা কিন্তু এসছে। ইতিহাস সেটাও কিন্তু বিএনপি নির্বাচন বা তার আগে থেকেই তারা বলেছে 71 তাদের সবচেয়ে বড় অর্জন, আমাদের পরিচয় এবং ক্রেডিবিলিটির জন্য তারা বলেছে, যেটা অবশ্য সামনে পরীক্ষা হবে, যে আমাদের যে লুটপাট, দুর্নীতি এবং স্বজনপ্রীতির যেই বাজে মানে উদাহরণ ছিল অনেক দিন ধরে, সেটা থেকে উত্তরণ ঘটবে কিনা। তবে আরেকটা বিষয় আছে, শুধু এটা হচ্ছে আমি আমার দেশকে একটা স্বাভাবিক জায়গায় নিয়ে আসা, একটা নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে, সংসদ চালু হবে, একটা স্বাভাবিক জায়গায় আনা, সেটা মোটামুটি আমার মনে হয় যে মানুষ অনেকখানি আশ্বস্ত হতে পারে যে আমরা সেদিকে যাচ্ছি। কিন্তু একটা বড় প্রত্যাশা আছে সংস্কারের চাহিদা, যে ফ্যাসিবাদী যে কাঠামোগুলো আছে, ফ্যাসিবাদী যে ক্ষমতাগুলো আছে, উৎসগুলো আছে, সেগুলোকে হাত দিতে হবে। হয়তো একসঙ্গে সব পারা যাবে না, কিন্তু সেটার চাহিদা কিন্তু বিরাট। যদিও আমার মনে হয় এই সংস্কারটাকে বাধাগ্রস্ত করার জন্য এই যে এত মাসের আলোচনা আমরা ঐক্যমত্য কমিশনে করলাম, যে তারা গণভোটের যে আদেশ জারি করলো, যেটা কোনো আলোচনা হয়নি, ওটা করে আসলে তারা ভণ্ডুল করতে চেয়েছেন। তারা মুখে বলেন নির্বাচন কমিশন গণভোটের ফলাফল আবার সংশোধন করেছে গতকালকে। এই গণভোটের আদেশটা এটা অসাংবিধানিক হয়েছে এবং পুরো সংস্কারের উপরে একটা মানে কালিমা লিপ্ত করে দিয়েছে। মানুষের যে আসল সংস্কারের চাহিদা সেটাকে নষ্ট করার চেষ্টা করেছে তারা। এই জন্য তো তারা অপরাধী হবে। তারা এটাকে মানে ইচ্ছাকৃতভাবে তারা একটা জটিলতা সৃষ্টি করেছে। এবং অন্য একটা টক শোতে একজন পথিতযশা সাবেক আমাদের আমলাই বলা যায় একটা উদাহরণ দিয়েছে আমাদের। এটা আমি উদাহরণ বলতে চাই যে একটা দুষ্ট লোক মরার আগে বলেছে যে আমাকে রাস্তার 3 মাথায় দাঁড় করিয়ে দাও। কাজে এই গণভোটের আদেশ দিয়ে তারা জটিলতা সৃষ্টি করেছেন, যে তারা বিদায় নেওয়ার আগেও তারা এরকম একটা মানে জটিলতা সৃষ্টি করে গেছে। কাজে আমি মনে করি সংস্কারের যে মানুষের চাহিদা, সেটাকে সম্মান জানিয়ে বর্তমান যে যারা নির্বাচনে জয়লাভ করেছেন এবং যারা বিরোধী দল, তারা জটিলতা সৃষ্টি না করে এগিয়ে যাওয়া উচিত। যেমন ধরুন এই সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন হবে। সবাই একমত হয়েছে আমরা যে ডেপুটি স্পিকার প্রধান বিরোধী দল থেকে আসবেন। এরা যেন মানে স্বতঃপ্রণোদিত হয়েই বিএনপির পক্ষ থেকে জিনিসটা সিদ্ধান্ত নেওয়া হয়। বিরোধী দলের কাছ থেকে তাদের মনোনয়ন চাওয়া যেতে পারে যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হোক, তাহলে কিন্তু অন্য জায়গায় যাবে। কতগুলো সাংবিধানিক পদ হয়তো বিএনপি কতগুলো জায়গায় দিয়েছে, নোট অফ ডিসেন্ট, তারপরেও কিন্তু আলোচনার অবকাশ আছে। এই যেমন বাংলাদেশ ব্যাংকের গভর্নর কী হবে, এখানে বলা হয়েছে অবশ্যই একজন দল নিরপেক্ষ ব্যক্তি, যোগ্য ব্যক্তি হবে একটা বাছাই কমিটির মাধ্যমে। কিন্তু এটা কিন্তু আমরা একটু অসাহত হয়েছি। এটা যারা এটা করেছেন তারা খেয়াল করেছেন কিনা, এটা কিন্তু আমাদের সেই সংস্কার আলোচনার ঐক্যমতের ব্যত্যয় কিনা সেটা কিন্তু খতিয়ে দেখার বিষয়। কাজেই এইগুলো 70 ধারাটা সংসদের প্রথম অধিবেশনেই বাতিল করে দেওয়া হচ্ছে। যেহেতু বিএনপির এখানে একটা সংযোজন আছে, আমরা 70 ধারায় বাতিল করে এমপিরা স্বাধীন ভোট দেবে, এক্সেপ্ট সরকারকে পতন ঘটানোর জন্য অনাস্থা ভোট এবং বাজেট, এবং বাজেট করা যাবে না। বিএনপি সেখানে যোগ করেছে যে যুদ্ধ ঘোষণা যদি বিদেশের বিরুদ্ধে করতে হয়, সেটাও যদি আমরা বলেছি যুদ্ধ ঘোষণা করতে হলে তো সকল দলকে একমত হতে হবে, নিশ্চয়ই সবাই একমত হবেন। আরেকটা বিএনপি বলেছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে দলের মানতে হবে। এটা কিন্তু আমরা একমত নই, কারণ যত মানে ঘটনা ঘটেছে খারাপ, এই সংবিধান সংশোধন, বাকশাল বলুন বা 4th সংশোধনী বা 5ম সংশোধনী, 7ম সংশোধনী, সর্বশেষ যে গত সরকারের তত্ত্বাবধায়কটা বাতিল করে দিল, এটা কিন্তু দলের সদস্যরা না চাইলেও ভোট দিতে হয়েছে।
এটা বিএনপি আশা করি পুনর্বিবেচনা করবে। সংবিধান সংশোধনের দলকেও স্বাধীনভাবে প্রয়োগ করে দেওয়া উচিত। আরেকটা যেটা আসবে প্রথমে, যে এই যে আপনার সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদগুলো, এটা কিন্তু সবাই একমত, বিএনপি সহ, যে বিরোধী দলগুলোকে কতগুলো গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির চেয়ারম্যানের পদ দেওয়া হবে এবং সংসদীয় যেই অনুপাতে আসন পাবে বিরোধী দল, সেই অনুপাতে তারা সংসদীয় কমিটির চেয়ারম্যান পদ পাবে। এটা যেন প্রথম অধিবেশনেই এটা স্বতঃস্ফূর্তভাবে স্বতঃপ্রণোদিত হয়, এটা কিন্তু কোনো আইন লাগে না, এটা হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে করা যায়। এইসব জিনিস যদি আপনার শুরু হয়ে যায় এবং এক এক করে এই গণভোটের আদেশটা সংশোধন অবশ্যই করা উচিত। গণভোটের জনগণের রায়কে আমি অসম্মান করতে বলি না, নিশ্চয়ই জনগণ একটা সংস্কারের আশা থেকে করেছে। এত সূক্ষ্মভাবে তারা দেখে না, এত জটিলতার মধ্যে তারা যায় না। তারা চেয়েছে যে ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, সেই একচ্ছত্র ক্ষমতা যেন না আসে, একটা ভারসাম্যপূর্ণ রাষ্ট্র কাঠামো হয়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী প্রাধান্য রেখেই সংসদীয় পদ্ধতির সরকারে প্রধানমন্ত্রীকে তো অবশ্যই প্রাধান্য রাখতে হবে। তারপরেও অতীতে যে প্র্যাকটিসগুলো হয়েছে, যে একবারে ইচ্ছামতো নিয়োগ টিয়োগ, সেগুলো কিন্তু বন্ধ করতে এই ভারসাম্যের কথা বলা হয়েছে। এগুলো যদি করা হয় নিশ্চয়ই আমার মনে হয় একটা ভালো স্টার্ট হবে। এবং বিরোধী দল বলেছে তারা ছায়া সরকার করবে, খুব ভালো কথা, এটাকে ভালো। তারা প্রতিটি বিষয় ধরে চুলচেরা বিশ্লেষণ তারা করে তারা সংসদে সোচ্চার থাকতে পারবে। এবং সংসদের বাইরেও যারা নাগরিক সমাজের প্রতিনিধি আছে, অন্যান্য দল আছে, যারা আমরা সংসদে জয়লাভ করতে পারিনি, একটি আসনও পাইনি আমরা, তারাও তাদের ভূমিকাটা পালন করতে পারবে। আমরা চাই না যে অতীতের ধারায় গণতন্ত্রের জন্য বারবার আমরা সংসদের ভেতরের আলোচনা, সংসদের বাইরের নিয়মতান্ত্রিক আলোচনা, নিয়মতান্ত্রিক মত প্রকাশের মধ্য দিয়ে দেশটা ভালোভাবে এগোক, সেই আশায় আমরা করছি এই সরকারের। অদূত ভূঁইয়া, কতখানি কমিটেড বিএনপি আসলে, যেটা একটা তো হচ্ছে যে আপনাদের 31 দফা জুলাই চার্টারে কিছু কমিটমেন্ট এবং তার একটা রিফ্লেকশন আপনাদের ম্যানিফেস্টোর মধ্যে, তো সময় তো 5 বছর, কিন্তু যেটা মিস্টার হোসেন বলবার চেষ্টা করছেন যে শুরুতেই কিছু কাজ সহজে করে ফেলা যাবে, সেটা করলেই বোঝা যায় যে আসলে আপনি অঙ্গীকারটা রক্ষা করবেন। সেই জায়গায় আমি জানি না আপনাদের সংসদীয় দলের সভায় এরকম কোনো বার্তা পাওয়া গেছে কিনা, বা অ্যাজ এ হোল কি মনে হয়? আমাদের সংসদীয় সভাটা তো দীর্ঘ হয়নি, স্বল্প শর্ট, ওরকম সিদ্ধান্ত আলোচনা করার সুযোগ হয়নি। তবে আমরা 31 দফাতে যা যা বলেছি এ ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী সিরিয়াস, যে আমরা ঐক্যমত্যের ভিত্তিতে অথবা সহনশীল মনোভাবের মধ্য দিয়ে আমরা আমাদের 31 দফার সব কিছু ওয়াদা আমরা রক্ষা করব। যেমন বিরোধী পক্ষের বা বিরোধী দলের ডেপুটি স্পিকার করা, এ ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই, আমরা এটা করব। তবে সেখানে আমাদের সংসদের একটা সিদ্ধান্তের বিষয় আছে, সংসদের সিদ্ধান্ত হবে, তারপর এটা করতে হবে, সেখানে কিছু সংশোধনী আনতে হবে। তো হুট করে প্রথম দিনই বসিয়ে দেওয়া যাবে না, সংশোধনী এনে এটাকে করতে হবে। এটা যেমন আমাদের আছে, উচ্চকক্ষের ব্যাপারেও আমাদের প্রস্তুতি আছে, উচ্চকক্ষ কীভাবে করা যেতে পারে বা কীভাবে হবে সে ব্যাপারেও আমাদের প্রস্তুতি চলছে। অর্থাৎ আমরা দেশের যে সাংবিধানিক যে সৌন্দর্যগুলো, মঙ্গলগুলো, ভালোগুলো ভাই যেগুলো বললেন, আশা করলেন, ইনশাল্লাহ এগুলো আমাদের সরকার, বিশেষ করে আমাদের সরকার প্রধান এ ব্যাপারে খুবই সিরিয়াস এবং আন্তরিক। আমরাও চাই এরকম কিছু আসুক, এটা হবে, আপনি আশ্বস্ত হতে পারেন। এমনি চ্যালেঞ্জেস কি দেখেন সামনে? চ্যালেঞ্জ আছে, যেমন ধরেন মৌলবাদীদের একটা বিশৃঙ্খলাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে মনে করছি, পার্সোনালি আমি মনে করছি। তবু তারাই তো বিরোধী দলে এখন, তাদের একটা অংশ, বড় অংশ, রেজিমেন্টেড অংশটা, তাদেরকে আমাদের ফেস করতে হবে। এবং তারা আওয়ামী লীগের অনুপস্থিতিতে আওয়ামী লীগের শূন্যস্থানটা তারা দখল করেছে বলে তারা মনে করছে। তো যাক, যেভাবে হোক তারা নানা কারণে, নানা কায়দায় একটা ভাইব তুলে তারা একটা সৃষ্টি করেছে, তারা এখন আছে। এবং দুর্ভাগ্য হলো এই প্রজন্মের যারা জাতির কাছে কমিটেড, যারা ছাত্র আন্দোলন, মেধা, কোটা নয় মেধা, চাকরির জন্য যারা আন্দোলন করলো, তারা চাকরি না করে চলে গেলো উপদেষ্টাতে, সরকারে চাকরির বিষয়টা মাথা থেকে ছেড়ে দিল। সেখান থেকে তারা চলে আসলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে, তারা বৈষম্য ছাত্র সমন্বয়ক, সেটা বসে টোটাল সচিবালয়টাকে তারা তছনছ করে দিল।
সরকার ইন্টারিয়াম গভর্নমেন্টের ছত্রছায়ায় তাদের আশ্রয় প্রশ্রয়ে টোটাল ম্যানেজমেন্টটাকে, টোটাল সচিবালয়টাকে তারা, আমলাতান্ত্রিক ব্যবস্থাপনাটাকে তারা একদম এলোমেলো করে দিল। এরপরে সেখানে তারা কিন্তু সেখানেও স্থির থাকতে পারলো না, তারা ফরার টেবিলেও ফিরে গেল না, তারা আবার আসলে নতুন দল করলো, তাও ওয়েলকাম। আমরা ভাবছি এই প্রজন্মের ছেলেরা প্রগতিশীল চিন্তাভাবনা করবে, তাদেরকে দেখা গেল প্রগতিশীল দলের সাথে তারা অ্যালায়েন্স করলো। এখানে গিয়ে আমরা কঠিনভাবে একটু মানে হোঁচট খেয়েছি, বলতে মানসিক হোঁচট খেয়েছি। এই প্রজন্মের সন্তানদের থেকে তো আমরা এরকম কিছু আশা করি নাই যে তারা প্রগতিশীলের বিরুদ্ধে তারা একটা প্রতিক্রিয়াশীলদের পক্ষে অবস্থান নেবে। তো এই অবস্থা আশা করি তাদের বোধোদয় হবে। তারা হয়তো নির্বাচনের জন্য জোট করেছে, তারা প্রতিক্রিয়াশীলদের সাথে মিশে যাবে না, মিলে যাবে না, একাকার হয়ে যাবে না, সেরকমটা আমরা বিশ্বাস করি। প্রতিক্রিয়াশীলরা যাই করুক না কেন, মানুষ এখন বুঝে গেছে ওদের উদ্দেশ্যটা। অতএব আমরা এদেরকে, জনগণকে সাথে নিয়ে এদেরকে মোকাবেলা করা আমাদের জন্য খুব কঠিন হবে না। আমরা ধীরে ধীরে ইনশাল্লাহ এদের এই সমস্ত মৌলবাদী ধ্যান ধারণার থেকে দেশকে মুক্ত করব, বের করে আনবো। এবং পার্লামেন্টে হয়তো আমাদের একটু ব্যাক পেতে হবে। পার্লামেন্টের বাইরেও আপনি দেখেন, যেদিন শপথ হচ্ছে তার আগের দিন তারা বিক্ষোভ দিল, তারা সরকার মানে না, তারা ইয়ে করবে না। তারপর আবার শপথের সময় আপনি খেয়াল করে দেখেন তারা শপথ দেবে না, হঠাৎ করে আবার 15 মিনিটের মধ্যে তারা সিদ্ধান্ত নিল শপথ দেব। দৌড়াতে হাঁপাতে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথও তারা নিয়েছে, যেটা আপনারা নেননি। হ্যাঁ, আমরা সংবিধান সংস্কার পরিষদ, এটা তো সাংবিধানিকভাবে অ্যালাউড কিছু না, অনুমোদিত না, এটা আমরা কেন নেব? এবং আমাদের তো আলী রিয়াজ কমিশন এটা বলেনি, এমন কোনো কথা কমিটমেন্ট হয়নি যে আপনারা আগে শপথ এটা নেবেন। কথা হচ্ছে 180 দিনের মধ্যে আপনারা যদি ভোট জিতে তাহলে এটা বাস্তবায়ন করবেন সংসদে, এটাই কথা হচ্ছে। তো সেটা তো আমরা করবো, আমরা কমিটেড, আমরা তো ভোটের বিপক্ষে না। অতএব আমাদেরকে দিয়ে আবার শপথ পড়াতে হবে কেন? এই শপথ তো সংবিধান বহির্ভূত সংবিধান, আমরা সেই শপথ কেন করব? এটা করা মানে সংবিধানকে অবজ্ঞা করা, সংবিধানের সাথে সাংঘর্ষিক কাজে লিপ্ত হওয়া, সেই জন্য আমরা করি নাই। আর তারা তো অন্যায়ভাবে সংবিধানকে তোয়াক্কা না করে শপথ করার কথা বলে তারা শপথ নিতে চায় নাই। যাক, তারা তো আসলো শেষ পর্যন্ত। এদের এই যে ধরেন মানে তারা নানা টাইপের কথা বললো মানে পিআর পদ্ধতি না হলে আমরা ইলেকশন করবো না। খেয়াল করে দেখেন, 1 বছর আগে প্রার্থী ঘোষণা করছে, আর ভোটের আগে এসে বলে পিআর পদ্ধতি না হলে ইলেকশন করবো না। 1 বছর আগে প্রার্থী প্রচারণা শুরু করছে, আর তারা এবার বলতেছে গণভোট না হলে ইলেকশন করবো না, এবং তাও গণভোট হতে হবে ভিন্ন ভিন্ন দিনে। রাষ্ট্রের এত টাকা খরচ করে ভিন্ন ভিন্ন দিনে করতে হবে, যেখানে আমরা ইউনিয়ন পরিষদ, পৌরসভা নির্বাচনে আমরা একাধিক ব্যালট পেপার ইউজ করি, আমরা নাকি পার্লামেন্টের দিন 2টা ব্যালট পেপার ইউজ করতে পারবো না। এখন কি হয়নি? এখন তো 2টা ব্যালট পেপার ইউজ হয়েছে, করছে মানুষ। ততএব এগুলো হলো তাদের একটা তালবাহানা, দেশকে পিছিয়ে নেওয়ার একটা পরিকল্পনা। এটা তারা আসলে প্রতিক্রিয়াশীলই দেশটাকে পিছিয়ে নিতে চায় তারা। আমরা দেশবাসীকে আহ্বান করব এদের হাত থেকে বাঁচার জন্য। একটা বিমানের টিকিট অফার করলে বাংলাদেশে গরিব মানুষগুলো হাহাকার করবে, হায় বিমানে উঠবো, বিমানের টিকিট। এটা আপনারা যে আমেরিকা কি দিচ্ছিল না আমাদেরকে লটারি, ডিবির জন্য আমরা কত মানুষ পাগল হয়ে গেলাম। আর সেখানে ডিবির জন্য কত মানুষ পাগল হয়ে গেলাম, দরখাস্ত করলাম, লটারিতে চলে গেলাম। আজকে আমেরিকার বাসিন্দা অনেকে টিকিট দিবে বললেই তো পাগল হয়ে যাবে নাগরিক। সেখানে বেহেশতের টিকিটের কথা বললে তো আর কোনো দেশের মানুষের খুশি থাকার কথা না। বেহেশতের টিকিট দিয়ে দিচ্ছে যে ওদের পাল্লা মার্কে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে। কেমন নোংরা, কেমন হীন মানসিকতার মানুষ, মিথ্যা মানে প্রলোভন এদেশের অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত, ধর্মপ্রাণ মানুষগুলোকে দিতে পারে, এটা ভাবতেই। ডক্টর মোশতাক হোসেন, এই যে মিস্টার ওয়াদুদ ভাই যেটা বলছেন যে মৌলবাদ, উগ্রবাদ এটা একটা বড় চ্যালেঞ্জ, এবং এই শক্তির একটা বড় প্রতিনিধিত্বকারী অনেকেই, ওনার কথা যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে এখন সংসদে যারা বিরোধী দল, যাদেরকে আপনি নিজেও বলছেন যে তাদেরকে অনেক সংসদের ভেতরে স্থায়ী কমিটি, তারপরে ডেপুটি স্পিকার, এই পদগুলো দেয়া, এটা এক ধরনের তাদেরকে ক্ষমতায়নও করা, সেটা কতখানি ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ রাজনীতির জন্য কল্যাণকর বা নিরাপদ হবে, এটা একটা দিক। নিশ্চয়ই এটার উল্টো দিকও আলোচনা আছে। আরেকটা হচ্ছে মিস্টার ওয়াদুদ ভাই বলছিলেন যে তারা অনেক সাফার করেছেন, 16-17 বছর জেল কেটেছেন, কিন্তু এখন কিন্তু তার আর
অন্যের রাজনীতি করবার অধিকারটাকে আটকে রাখছেন না, যে কারণে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এখন আস্তে আস্তে জামিন পাওয়া শুরু করেছেন, অফিস খুলতে শুরু করেছেন, যেটা গত 17-18 মাসে পারা যায়নি। সেটাই বা কতখানি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আগামী দিনে পলিটিক্যাল স্ট্যাব? দেখুন, মৌলবাদী রাজনীতি, দর্শন এবং গণতান্ত্রিক কাঠামো, এটা কিন্তু আমাকে সম্পর্ক আছে। আপনি মৌলবাদের কথা বলে যদি সংসদীয় স্থায়ী কমিটির যেটা অঙ্গীকার করেছি আমরা, সেটা যদি না দেন, তাহলে কিন্তু এটা অনেকটা গত সরকারের মতো হয়ে যাবে। গত সরকার তার সমস্ত মানে কিছু হলে কর্মকাণ্ডকে তা বলতো যে এই জঙ্গিবাদীরা, তাদেরকে জন্য কোনো গণতন্ত্র নাই। বিএনপিকে তারা বলছে জঙ্গি রানী, জঙ্গিবাদের মাতা। বিএনপি এবং জামাতকে তারা একসঙ্গে মোকাবেলা করেছে এই মুক্তিযুদ্ধের কার্ড নিয়ে। কাজে সংসদীয় রাজনীতিতে বিরোধী দল, সে মৌলবাদী হোক আর না হোক, যাই হোক, অবশ্যই একটা ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ থাকতে হবে। এই কথা বলে যদি এটা বঞ্চিত করে, এটা কিন্তু আমাদের মানে প্রতিষ্ঠানটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। জাতীয় সংসদের ভেতরে কোনো মৌলবাদী প্রস্তাব তোলে, যেমন বিশেষ করে শিক্ষা বা অন্যান্য বিষয়ে ধর্মকে চাপিয়ে দিতে চায়, যে আমাদের বা ধর্মে শিয়া, সুন্নি, ওয়াহাবি, তারপরে আহমদিয়া, এগুলো করলে অবশ্যই সেটা ইডিওলজিক্যালি এবং রাজনৈতিকভাবে মোকাবেলার বিষয় আছে সংসদের ভেতরে এবং সংসদের বাইরে। এবং এই জায়গাটা সংসদের বাইরে সবচেয়ে বেশি। ইডিওলজিক্যাল প্রশ্নটা যেটা বলেছি, কেন এরা ছাত্ররা ব্যর্থ হলো, এটা কিন্তু সবচেয়ে বেশি সামাজিক, সাংস্কৃতিক দীর্ঘস্থায়ী সংগ্রাম। আর সংসদের ভেতরে বিরোধী দলকে যদি আপনি স্পেস না দেন, এটা কিন্তু বুমেরাং হয়ে যাবে, যেভাবে আওয়ামী লীগের সময় বুমেরাং হয়ে গেছে। যাদেরকে তারা এই মৌলবাদের অজুহাত তুলে বিএনপিকে সহ তারা দমন করার চেষ্টা করেছে, আজকে তো তারাই নাই, কিন্তু বিরোধী দল সর্বশক্তি দিয়ে তারাই সরকারি দল, বিরোধী দল। কাজে এই ভুলটা করা যাবে না। আর বিশেষ কিছু বলছে যে ভাই বিপ্লব, উচ্চকক্ষ দেখুন, উচ্চকক্ষে আমাদের দল, আমরা অনেক আগের থেকে চেয়েছি যে শ্রম কর্ম পেশার প্রতিনিধিত্ব, যে ভোটার লিস্ট করবার সময় কি কোন শ্রেণী পেশা এটা ক্যাটাগরি থাকবে, একটা কমিটি ঠিক করবে যে কতগুলো পেশাকে আমরা স্বীকৃতি দেবো উচ্চকক্ষের জন্য। তারা ভোটার লিস্ট করবার সময় তারা নিজেরা লেখাবে, যেমন আমি স্বাস্থ্যকর্মী হিসেবে লেখাবো, আমার MBBS সার্টিফিকেটটা রেখে সেখানে। এভাবে করলে তাদের ভোটে তাদের প্রতিনিধি হবে, তাদের ভোটারের সংখ্যানুপাতে। তবে এটা খুব দ্রুত হবে বলে আমরা এই জন্য সংস্কার কমিশন মিটিংয়ে আমরা বক্তব্য বলেছি, এইবার সেটা সম্ভব না। কাজেই মন্দের ভালো হিসেবে আমরা যে প্রদত্ত ভোট, সেই ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষটা হতে পারে। সেক্ষেত্রে বিএনপি তারা বলেছে না, আসনের ভিত্তিতে যতগুলো আসন হয়েছে তার ভিত্তিতে, এটা কিন্তু আমরা সমর্থন করি না। এটা নিয়ে ব্যাপক আলোচনা হওয়া উচিত সংসদের ভেতরে এবং বাইরে। আর আমি যেটা মন্দের ভালো হিসেবে সমর্থন করেছি, যেটা বিরোধী দলও সমর্থন করে, যে ভোটের সংখ্যানুপাতে আপনি এমপি ঠিক করবেন, এটা এবারে করতে গেলে এটা আইন পাশ হয়ে থাক, কিন্তু এটা কার্যকরী করা মুশকিল হবে। কারণ এইবার ভোটের আগে কিন্তু কোনো দল ঘোষণা করেনি যদি সংখ্যানুপাতে উচ্চকক্ষ হয় তাহলে আমাদের লিস্ট অফ ক্যান্ডিডেট এরা। কাজে এটা কিন্তু এখন বায়াসড হয়ে যাবে, সমস্যা হবে। কাজেই তবে আমরা সমর্থন করব সংসদের বাইরে থেকে ভোটের সংখ্যানুপাতে হোক, তবে এটা কার্যকরী হবে আগামী সংসদ। এবার উচ্চকক্ষ আইনগত থাকবে, কিন্তু কার্যকরী হওয়া প্রয়োজন নেই। তারপরে আপনার এখন যেই সংস্কারগুলোর বিষয় আছে, যে কি করার বিষয়ে অদূর থেকে প্রশ্ন করছিলেন, যে যেই সংস্কার কমিশন করেছিল অন্তর্বর্তী সরকার, এগুলো কিন্তু অনেক চিন্তার ফসল। যে সমস্ত পরিবর্তন করতে চাই সেগুলো যেন প্রত্যেকটা প্রায় সংস্কারের জন্য কতগুলো স্বাধীন কমিশন করার প্রস্তাব করা হয়েছে। যেমন আমি স্বাস্থ্য নিয়ে কাজ করি, স্বাধীন স্বাস্থ্য কমিশন করার প্রস্তাব করা হয়েছে 2011 সাল থেকেই, যখন স্বাস্থ্যনীতি হয়। এবারেও যে স্বাস্থ্য সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে, তারা বলেছে এগুলো কিন্তু আগে করা উচিত। যে সমস্ত বিষয়ে মানে মাননীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন খুবই ভালো জিনিস, সেগুলো কিন্তু বড় কোনো পরিবর্তন না। বড় পরিবর্তনের সূচনা যদি করতে হয় 180 দিনের ভিতরে স্বাস্থ্য কমিশন করে ফেলতে হবে। যেমন পুলিশের সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার একটা মানে অধ্যাদেশ করতে চেয়েছিল, এখানে বাধা দিয়েছে। রাজনৈতিক সরকার নেই, কিন্তু রাজনৈতিক সরকারের দোহাই দিয়ে এই যারা সচিবালয়ের কর্মকর্তা তারা বাধা দিয়েছে। স্বাধীন পুলিশ কমিশন করা উচিত। স্থানীয় সরকার নির্বাচন সামনে আসছে, স্থানীয় সরকার নির্বাচনের আগেই
স্থানীয় সরকারের সংস্কারটা হয়ে যাওয়া উচিত। দরকার হলে 6 মাস দেরি হোক, কারণ ডক্টর তোফায়েল কমিশন অনেক পরিশ্রম করে এটা করে গেছেন। উনি একটা দুঃখনীয় মৃত্যুবরণ করেছেন। উনি বলেছিলেন একটা ইয়েতে অন্য অনুষ্ঠানে বলেছে যে দেখুন মোশতাক, আমরা অনেক কষ্ট করে আইনের ড্রাফটও করে দিয়েছি, এটা একটা বিগ আর্কাইভাল ভ্যালু আছে। অর্থাৎ উনি স্যাটায়ার করে বলেছে যে আর্কাইভে যাওয়া ছাড়া এটা বাস্তবায়িত হবে কিনা জানি না। এই স্থানীয় সরকারের সংস্কারটা হয়ে যাওয়া উচিত। বিএনপি তো 31 দফাটা কিন্তু কমিটমেন্ট করেছে। এটার পরে স্থানীয় সরকার নির্বাচন হোক। স্থানীয় সরকারটা তারা এখন আছে একটা প্রেসিডেন্সিয়াল সিস্টেমে, মেয়র প্রত্যক্ষ ভোটে হয়, সে করে কাউন্সিলরকে তোয়াক্কা করে না। উনি বলেছেন যে কাউন্সিলরদের ভোটে মেয়র নির্বাচিত হবে, তাকে যেন ইজিলি অপসারণ করা যায়। এভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, এভাবে তিনি করেছেন। আমি বিস্তারিত আলোচনা যাচ্ছি না। কাজে এগুলো কিন্তু যদি প্রথমেই করে না ফেলেন, কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী যারা এগুলো সংস্কার চায় না, তারা কিন্তু নানাভাবে প্রভাব বিস্তার করে একটা গণ্ডগোল লাগিয়ে, যে উনি বললেন মৌলবাদের কথা, একটা মৌলবাদী এজেন্ডা আমাদের ধরায় দিয়ে আমরা ওখানে মারামারি কাটাকাটি, যেভাবে আগেকার সংসদে স্বাধীনতার ঘোষকার জাতির পেতে নিয়ে মারামারি হতো, এটা নিয়ে আমাদের সংসদে মূল্যবান সময় নষ্ট হতো। কাজে এইরকম একটা এজেন্ডা ধরিয়ে দিয়ে এইসব সংস্কারের কাজগুলো বাদ হয়ে যাবে। কাজে আজকে যারা সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন, 2/3 পেয়েছেন এবং বিরোধী দল, তারা একমত হয়েছেন। এই সংস্কার কমিশনে যারা ছিলেন এইসব দলের প্রতিনিধি কিন্তু ছিলেন, আমাদের তেমন কেউ ছিল না। ইন্ডিপেন্ডেন্ট নাগরিক কমিটির ওনারা নাগরিক সমাজের প্রতিনিধি ছিলেন, কিন্তু দলগতভাবে সংসদে এখন যারা আছেন তাদেরই, আর প্রত্যেকটা যে ছাত্রদের প্রতিনিধি ছিল, যারা সংসদে এখন 6টি আসন দেওয়া আছে। কাজে এই যাদেরকে দায়িত্ব দিলে এই কাজগুলো শুরু করবে, সেই কমিশনগুলো করে ফেলা উচিত, যেখানে সরকারি দল, বিরোধী দল, সাবেক আমলা, যারা এক্সপার্ট তারা থাকবে। তাহলে আমরা আশা করি এটা গুড স্টার্ট হবে। আরেকটা কথা বলে আমি এই অদ্ভুত ভাইয়ের কাছে আসতে চাই। জুলাই সনদকে অবশ্যই সম্মান করি, কিন্তু জুলাই সনদ কোনটা? প্রথম অংশ হচ্ছে ইতিহাসকে বিকৃত করেছে, সেটা বাদ দিতে হবে। দ্বিতীয় অংশ, এটা একটা মূল্যবান অংশ, কে কোন প্রস্তাব সমর্থন করেছে, নোট অফ ডিসেন্ট দিয়েছে, একটা ঐতিহাসিক দলিল, এটাকেও জুলাই সনদ মনে করি, যেটাকে মুছে দিয়ে গণভোটে দেওয়া হয়েছে। মুছে দেওয়ার আগে যেটা ছিল, যেটাকে সবাই স্বাক্ষর করেছে, আমরা স্বাক্ষর করিনি, জানি একটা চিটিং হতে পারে, সেই চিটিংটা হয়েছে কিন্তু। আর তৃতীয় অংশ বাস্তবায়ন পদ্ধতি, যেটা সবাই সাইন করেছে আমরা ছাড়া, সেটাও কিন্তু তারা রাখেনি। নতুন নিজেদের মনের বাঁধুরি মিশিয়ে তারা এই রাষ্ট্রপতির আদেশ, যেটা ঠিক না, অসাংবিধানিক, সেটা করেছে। কাজেই জুলাই সনদ বলতে আমরা যে মাঝখানের অংশটা, দ্বিতীয় অংশটা, সেটাকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তাদের সঙ্গে আলোচনা সংসদের ভেতরে বাইরে হবে, নিশ্চয়ই আমাদের সামনে এগোতে পারবো। ভাইয়া, হ্যাঁ অবশ্যই। সেখানে আলী রিয়াজ সাহেব তো এটা এটা জাদুর বাক্স নিয়ে বসছিল যেন, মাসের পর মাস যে ক্যামোফ্ল্যাক্স করা, সেখানে যেটা আমাদের স্বাধীনতার মূল স্পিরিটকে ডেকে দেওয়ার জন্য তারা জুলাই সনদকে উপস্থাপন করার চেষ্টা করেছে। জুলাই সনদের মধ্যে এতগুলো পয়েন্ট আছে যে গণভোটে যারা হাঁ ভোট দিচ্ছে বা না ভোট দিচ্ছে, কেউ কিন্তু জানে না এই জুলাই সনদে কি আছে। এত বড় একটা বই কেউ তো পড়ে নাই, আমি নিজেও পড়ি নাই। তাহলে আমরা যারা হাঁ ভোট দিলাম, না ভোট দিলাম, আমরা কিন্তু না বুঝেই দিলাম। কারণ আমি 20টা আইটেমের মধ্যে এখানে বোধহয় 84টা আইটেম আছে। 84টা আইটেমের মধ্যে দেখা গেলো আমার 30টা আইটেম আমার সপক্ষে আসলো, আমার মানসিকভাবে আমি একমত হলাম, আর ধরেন বাকিগুলো একমত হলাম না। তাহলে আমি ভোটটা কীভাবে দেবো? এটা তো হাতেও যায় না, নাতেও যায় না। হাঁ হলে একদম ডিরেক্ট হাঁ, সবগুলো সমর্থন করলাম। সবগুলো তো আমি সমর্থন করছি না, না হলে আমি সবগুলো ডিনাই করলাম। আমি তো সবগুলো ডিনাই করছি না। এই যে ভাই বললো মধ্য অংশটা আমার জন্য প্রযোজ্য, আমার সামনের অংশটা, প্রথম অংশটা নিয়ে আমার বিতর্ক আছে। না, অ্যাটলিস্ট আপনি নোট অফ ডিসেন্ট ছাড়া যেটুকু অংশ আপনি নিজে সমর্থন করেছেন, সেটুকু তো আপনার জন্য একেবারেই আমরা ম্যান্ডেটরি। তো ওকে আমি ওই তো জুলাই সনদ তো এটা আলাদা করা নাই, এবং কি নোট অফ ডিসেন্টের অংশটুকুও নাই। এবং ওই যে মনের মাধুরী মিলিয়ে ভাই যেটা বললেন, তারা তো চেঞ্জ করে ফেলছে। আমরা জুলাই সনদে স্বাক্ষর করছি, কিন্তু দেখা গেলো অনেক পরিবর্তিত। আমরা যার মধ্যে স্বাক্ষর করেছি সেটা নাই। অতএব আলী রিয়াজ গং তারা কি করতে চাইছিল, আমার মনে হচ্ছে যে ভাই একটা কথা শুরুতে বলতে চাইছিল, হয়তো ভদ্রতার কারণে বলতে পারেন নাই। এটা উদাহরণ এটা শোভন হয় না। এই সরকারটা চাইছিল যে আমরা তো যাবই, যাওয়ার পরে একটা ঝামেলা একটা পাকায় যাব, ঝামেলাটা লাগাই দিয়ে যাব, যে ঝামেলায় সারা দেশটাই জ্বলবে। এখন জুলাই সনদ নিয়ে সারা দেশটা জ্বলার মতো অবস্থা সৃষ্টি হয়েছিল। আমরা সেটা হতে দেব না। আমরা জুলাই সনদের বেসিক বিষয়টাকে আমরা পাশ করব। আমরা যেটা আমাদের মুক্তিযুদ্ধের মূল স্পিরিটকে আঘাত করবে
সেই জায়গায় আমরা যাব না। আমরা স্বাধীনতা আমাদের সর্বপ্রথম সর্বাগ্রে, ওটাকে কোনোভাবেই ডাউন করে ওটাকে করে এটার পক্ষে আমরা না। তবে যেহেতু আমরা স্বাক্ষর করেছি জুলাই সনদের, এমনি অন্যান্য চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য কি ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা চ্যালেঞ্জ বড় এখন পর্যন্ত, যেটা আপনারাও স্বীকার করেছেন। বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস, এটা একটা বড় সংকটের জায়গা। ইনফ্লেশন, দ্রব্যমূল্য, সেটা আর একটা, বাজারকে নিয়ন্ত্রণে রাখা, এটা আর একটা চ্যালেঞ্জ। দেখুন, আমরা আমাদের সরকার মাত্র এসে মাত্র এই যে বিগত সরকার 15-16 বছরের যে জঞ্জাট, যে মানে সমস্যাগুলো জাতির কাঁধে চাপিয়ে দিয়ে গেছে তারা, এবং ইন্টারিম গভর্নমেন্ট যেটা করে গেছে, সব কিছু মিলিয়ে আমরা একটা বিশাল বোঝা কাঁধে নিয়ে দায়িত্ব নিয়েছে আমাদের সরকার। এই অবস্থায় আপনি যে খাতগুলো বললেন, এই খাতগুলোর থেকে বেরিয়ে আসতে আমাদের একটু সময় দরকার এবং সকলের সহযোগিতা প্রয়োজন। এই অবস্থায় দ্রুত দেশের অর্থনৈতিক অবস্থাও দ্রুততম সময়ের মধ্যে আফ করা সম্ভব নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা খুব কঠোর হস্তে মানে আমাদের সরকার, আমরা বলতে তো আমরা তো না, আমাদের সরকার এই কঠোর হস্তে দমন করার এবং শৃঙ্খলা আনার সিদ্ধান্ত আমাদের আছে। সেরকম বার্তা দলীয়ভাবেও দেওয়া হয়েছে, রাষ্ট্রীয়ভাবেও দেওয়া হয়েছে। যেমন ইতিমধ্যে আপনি দেখছেন যে বরিশালে একজন মানে অ্যাডভোকেট, অর্থাৎ বার সভাপতি, তিনি জজ সাহেবের সাথে অসৌজন্য মানে অস্বাভাবিক মানে আচরণ করেছে, যেটাকে আইনশৃঙ্খলার মধ্যেই পড়ে, কোনোভাবে পারে না। দেখুন, তারেক রহমানের সরকার এটা শোনার দেখার সাথে সাথেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা কিন্তু সারা দেশে একটা মেসেজ। আর ওই অ্যাডভোকেট কেন করলো? ও কিন্তু পুরনো কালচারটাকে ধারণ করে আছে, পুরনো সংস্কৃতিটা তার এখান থেকে যায়নি। পুরনো সংস্কৃতি কোর্ট আঙ্গিনে কি ছিল? সরকার দলীয় আইনজীবী জজকে প্রথম রাতে বিড়াল মারার মতো মারত। জজ যখন কোনটাসে হয়ে যেত, এবার মার্ডার কেসের ইলিগেল মামলা লাখ লাখ টাকা ঘুষ খেয়ে জামিন করে ফেলতো। জজ সাহেব বিড়ালের মতো বসে থাকতো চুপ করে, মান সম্মানের ভয়ে। ওইটাই হয়তো করতে চাইছিল এই লন্ডন লয়ার আইনজীবী। এই যে উপদেষ্টা রিজওয়ানা, ওর হাজব্যান্ডকে খুঁজে পাওয়া যায় না, গুম হয়ে গেল। আপনার রাসেন মানে আমাদের ইলিয়াস আলীকে বিগত সরকার আমলে খুঁজে পাওয়া যায়নি। ফরহাদ মাজারকে খুঁজে পেতে জান বেরিয়ে গেল। আর দেখেন, একটা ছেলেকে গুম করার সাথে সাথে ওই ছেলের বাবা সরকারকে জানালো, 4-5 ঘন্টার মধ্যে সে উদ্ধার হয়ে গেল। এটার জন্য আমাদের সদিচ্ছা আছে, এগুলো আমি প্রমাণ হিসাবে দেখাতে চাচ্ছি যে আমাদের সদিচ্ছা আছে, মেসেজ আছে। এই মেসেজ হলো যেমন অ্যাডভোকেটের মেসেজটা হল ওভার বিএনপি এবং বিএনপির অন্তত বিএনপির নেতাকর্মীরা মেসেজ পেয়ে গেছে। ডক্টর হোসেন, আপনি কি এটা কোনো পলিটিক্যাল কালচারে কোনো পরিবর্তন দেখছেন, যে এই যে উনি যেগুলো উদাহরণ হিসেবে সামনে নিয়ে আসলেন, এগুলো কোনো ইতিবাচক পরিবর্তন বলে আপনি মনে করেন? একটা বিষয় আর চ্যালেঞ্জেস যেগুলো ওনারা নির্ধারণ করেছেন, 3টে প্রধান সংকট, তার সঙ্গে যদি আমি আপনার কাছে কিছু বুঝতে চাই যে বৈদেশিক সম্পর্কের ভারসাম্য রাখা, এটাও বাংলাদেশের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এবং সেখানে এই সরকারের কর্ম প্রক্রিয়া আপনি কীভাবে নিচ্ছেন বা দেখছেন? হ্যাঁ, মদন ভাই কতগুলো ভালো উদাহরণ দিয়েছেন, এগুলো ভালো উদাহরণ, তবে এগুলো প্রাতিষ্ঠানিক করা দরকার। যেমন আগের সরকার বলতো যে আমি করে দিলাম, আমি দিয়েছি, আমি ওই গর্তে একজন শিশু পড়েছে, তাকে উদ্ধার করার জন্য এক সর্বোচ্চ পর্যায় থেকে মনিটরিং করা হয়েছে। জিনিসটা প্রাতিষ্ঠানিক করা দরকার। অবশ্যই বরিশাল বার সমিতির যিনি সভাপতি উদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন এবং ডিজিটাল মাধ্যমের কারণে প্রকাশও হয়েছে, কোর্টে ক্যামেরা না থাকলে হয়তো এটা, কারণ কোর্টে ক্যামেরা নিয়ে যাওয়া নিষেধ, যেহেতু এটা আইসিটি থেকেই কোর্টে ক্যামেরা আছে। এটা একটা সুফল পেলাম আমরা, এবং এটা আমি জানি না এটা যদি সর্বোচ্চ পর্যায়ের থেকে হস্তক্ষেপ করার পর হয়ে থাকে, এটা যেন শেষ ঘটনা হয়, এটা যেন একটা নিয়মে পরিণত হয়, যে পুলিশ যেন স্বাধীনভাবে, যত বড় ক্ষমতাশালী লোকই হোক না কেন, পুলিশ যেন স্বাধীনভাবে তাকে গ্রেফতার করতে পারে, এখানে তাকে তাকিয়ে থাকতে না হয় রাজনৈতিক কর্তৃপক্ষ কী বলেন। কাজেই এই সবগুলো যে ঘটনাগুলো হয়েছে, এগুলো যেন একটা
প্রাতিষ্ঠানিক রূপ পায়, তাহলে কিন্তু সারা দেশব্যাপী আশ্বস্ত হবে। আর বৈদেশিক বিষয়ে বললেন, বৈদেশিক বিষয়ে কিন্তু আমরা একটু বিব্রতই বলতে গেলে, কারণ অন্তর্বর্তী সরকারের সময় যিনি ডক্টর ইউনূস সরকারের একটা এজেন্ডাই ছিল যে তিনি একটা বিশেষ দেশের স্বার্থ রক্ষা করবেন। আমি কোনো দেশের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করার কথা বলছি না, বা কোনো দেশের পক্ষে কারোর বিরুদ্ধে বলছি না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অবশ্যই সম্পর্ক রাখতে হবে, সবচেয়ে বৃহৎ মানে শক্তিশালী দেশ, অর্থনীতিতে শক্তিশালী, চীনের সঙ্গে তাদের প্রতিযোগিতা। কিন্তু তাদের অন্যায় কতগুলো আবদার জোর করে আমাদের সরকারকে চুক্তি স্বাক্ষর করিয়েছে। আমরা কেন যেই লোকগুলো করেছে তাদেরকে দায়িত্ব দিলাম? আমি তো মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক আছে, তাদের ভাষা বোঝে এমন কিন্তু একাধিক নেতা বিএনপিতেই আছে যারা অনেক মানে পুরনো রাজনীতিবিদ, এবং তারা ভাষা বোঝেন, আন্তর্জাতিক কূটনীতির ভাষা তারা বোঝেন। তো যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীর এটা সাংবিধানিক অধিকার, তিনি যে মন্ত্রিসভা তৈরি করবে এটা কারোর কাছে নিয়ে জবাবদিহি করতে বাধ্য না, এবং সার্বিকভাবে মন্ত্রিসভা সংসদের কাছে দায়বদ্ধ, উনিও দায়বদ্ধ। কাজে আমরা আশা করি যে বৈদেশিক যে সম্পর্ক আমরা, যেটা উনি বলেন যে আমাদের বিদেশে বন্ধু আছে, শত্রু নেই, কিংবা কারো বিরুদ্ধে আমরা কোনো যুদ্ধ জোট, আমরা আমাদের স্বার্থ দেখব, আমরা আমাদের স্বার্থ দেখব, জনগণের স্বার্থ, আমাদের স্বার্থ বলতে জনগণের স্বার্থ দেখব। সেইভাবে যেন বৈদেশিক নীতিগুলো পরিচালিত হয়, এবং ডক্টর ইউনূসের সরকার যে বৈদেশিক নীতি করেছে সেখান থেকে যদি সরে আসেন, আমি জানি না যে দায়িত্ব পেয়েছেন তিনি কতটুকু সরে আসবেন, বা তিনি সেই কাজ দেখাতে পেরেছেন কিনা, এবং তিনি যদি সার্বিক সহযোগিতা করেন এবং তাকে সবাই সহযোগিতা করে, আমরা দেখতে চাই, এখনই তার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামছি না, যে সত্যি সত্যি একটা স্বাধীন পররাষ্ট্রনীতি, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে পররাষ্ট্রনীতি, আমাদের পারস্পরিক স্বার্থের পররাষ্ট্রনীতি, কারো বিরুদ্ধে নয়, সেটা যে তিনি করতে পারেন, এবং ক্যাবিনেটকে তিনি জানান, এবং ক্যাবিনেট যেন সংসদকে জানায়, আমরা যেন সংসদের মাধ্যমে জানতে পারি যে আমরা এইভাবে একটা শক্তিশালী বলিষ্ঠ পররাষ্ট্রনীতির দিকে যাচ্ছি, এবং যেটা আমাদের দেশের জনগণের স্বার্থে, জনগণের অর্থনীতির স্বার্থে, আমাদের সামাজিক উন্নয়নের স্বার্থে, শিক্ষা, সেবা, স্বাস্থ্যের স্বার্থে কাজে লাগবে, তাহলে নিশ্চয়ই আমরা আশ্বস্ত হতে পারব। শওকত ভাইয়া, হ্যাঁ, একটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক, আরেকটা হচ্ছে যে বিগত সরকারের সময় দেখা গেছে সমস্ত কিছুর জন্যই প্রধানমন্ত্রী, সমস্ত কৃতিত্ব তার, সবাই তার দিকে তাকিয়ে থাকলে তিনি না চাইলে কিছুই হয় না, সেই ধারাবাহিকতা এখন রক্ষা, মানে এটা কিন্তু এটা যদি থাকে, বল থাকে, এটা লজ্জাস্কর ব্যাপার আমাদের জন্য। নিশ্চয়ই না, নিশ্চয়ই আমরা, এবং যেটা ডক্টর মুশতাক একদম শুরু থেকে বলছেন যে ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ থাকা দরকার। আরেকটা হচ্ছে বৈদেশিক সম্পর্কের বিষয়ে কিছু প্রশ্ন, সন্দেহ তৈরি হচ্ছে, সংশয় তৈরি হচ্ছে, এবং আবার আমরা যেমন মব কালচার নিয়ে গত 17-18 মাস অনেক কথা বলেছি, বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে যেটা ঘটলো সেটা আসলে ওই একটা উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই, সেটা কেউ প্রেশার গ্রুপ বলেন, কেউ আন্দোলন বলেন, বিক্ষোভ বলেন, কেউ মব বলেন, এর মধ্য দিয়ে হঠাৎ করে গভর্নরকে পরিবর্তন করা, আবার নতুন গভর্নরকে নিয়েও নানা রকমের নানান জনের প্রশ্ন আছে, সেগুলো ইতিমধ্যেই সবার কাছে প্রকাশিত। তো এই জায়গাগুলো, এই যে প্রাতিষ্ঠানিকতার যেটা দেখুন গুরুত্ব, সেটা প্রথমত হলো যে কি, আমার হাতে খুব বেশি সময়, এক দেড় মিনিটে শেষ করতে হবে। সব কিছু যে প্রধানমন্ত্রী করতে হবে, সব কিছু প্রধানমন্ত্রী বলতে হবে, তাহলে অন্যরা কেন? এই কালচার আমাদের সময় থাকবে না। শুরুতেই আমাদের প্রধানমন্ত্রী বা অন্যান্যরা একটু যাত্রা করে দিচ্ছে, এবং ইনশাআল্লাহ সেটা প্রাতিষ্ঠানিকভাবে প্রয়োগ হবে। পুলিশ তার সিদ্ধান্ত নেবে, আবার পুলিশ আবার এটা সিদ্ধান্ত নিতে অনেক সময় অপপ্রয়োগ করে ফেলে, সেটা আপনারা সবাই জানেন। এবং চেইন অফ কমান্ডটা খুব গুরুত্বপূর্ণ, চেইন অফ কমান্ডটা খুব গুরুত্বপূর্ণ। এটার উপর আমাদের প্রধানমন্ত্রী কিন্তু এর মধ্যে 2 বার বলেছেন যে চেইন অফ কমান্ডের মধ্যে আমাদেরকে থাকতে হবে, যেতে হবে। অতএব এটা যে প্রধানমন্ত্রী বললে এটা হবে, প্রধানমন্ত্রী না বললে গর্ত থেকে শিশু উঠবে না, এরকম শেখ হাসিনার ওই সরকার, এটা একটা লজ্জাস্কর সরকার। প্রধানমন্ত্রী সব বলতে হবে কেন? তাহলে অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠান কোথায়? ইনশাআল্লাহ আপনারা আশা রাখেন সেই প্রাতিষ্ঠানিক রূপ পাবে এই সকল বিষয়ে। দ্বিতীয়ত যেটা মব বললেন, মব যে অপসংস্কৃতি ইন্টারিয়াম গভর্নমেন্ট বা এনসিপিরা চালু করে দিয়েছিল, জামাত শিবির চালু করে দিয়েছিল, সেখান থেকে বেরোতে তো একটু সময় লাগবে। আর বিশেষ করে প্রতিষ্ঠানগুলোতে, বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ইউনিয়ন আছে, এদের মধ্যে একটা অপরাজনীতি আছে। যেমন তিতাসে আপনি যান, ঢুকতেই পারবেন না, এমন বেশি অনিয়ম, দুর্নীতি এখানে, মানে এটাতে মাথা ঘুরে যাবে। সেখানে আবার ইউনিয়নগুলো অনেক বেশি পাওয়ারফুল, প্রত্যেকটা সংগঠন প্রতিষ্ঠানের মধ্যে তাই, বাংলাদেশ ব্যাংকেও তাই। এখন বাংলাদেশ ব্যাংকের ইউনিয়নগুলো বা কর্মকর্তা কর্মচারীগুলো কেন, কী জন্য করলো, একটা ঝামেলা যেহেতু সৃষ্টি হয়েছে,
পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার সেখানে তাৎক্ষণিক দ্রুত একটা ব্যবস্থা নিয়েছে, না নিয়ে উপায় নেই। এবং আমরা সংস্কৃতি থেকে বেরিয়ে আসার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ইতিমধ্যেই এটা থেমে যাচ্ছে, এটা আর চলবে না। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে মোব সংস্কৃতির রাজনীতি আর এখানে হতে দেওয়া যাবে না। ধন্যবাদ। ডক্টর মুস্তাককে আর কিছু যোগ করবেন 30 সেকেন্ডসে যদি শেষ করতে হয়? আমরা আশা করি যে সংসদ অধিবেশন 12 তারিখে শুরু হবে, তার আগে যে কতগুলো প্রস্তাব আমি উল্লেখ করলাম আপনার মাধ্যমে, তারা আমলে নেবেন যে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন যেন বিরোধী দল থেকে হয়, 70 ধারার বিষয়টা সিদ্ধান্ত হয়, এবং আমরা স্থায়ী কমিটিগুলো যেন ঐক্যমত অনুযায়ী হয়, তাহলে একটা শুভ সূচনা হবে। এবং যেটা ভাই বললেন, ইডিওলজিক্যাল কারণ দেখিয়ে আমরা যে বিরোধী দলকে তাদের ন্যায্য পাওনা এবং অধিকার থেকে বঞ্চিত না করি, সেটা একটা খারাপ উদাহরণ হবে। জি, ধন্যবাদ। আপনি আর কিছু যোগ করবেন? 10 না, সেকেন্ডস। আমার হলো যে কি, ইনশাল্লাহ আমাদের ফরেন পলিসি থেকে শুরু করে আইন শৃঙ্খলা, বিচার বিভাগ, সুশাসন, এগুলো ইনশাল্লাহ আমরা অঙ্গীকারবদ্ধ এবং এগুলো আমাদের তারেক রহমানের সরকার অবশ্যই বাস্তবায়ন করবে। এ নিয়ে জাতিকে শঙ্কিত হওয়ার কিছু নেই, জাতির সহযোগিতা চাই। থ্যাংক ইউ ডক্টর মুস্তাক হোসেন এবং মিস্টার বদরুদ্দীন ভূঁইয়া, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, নতুন সরকার সমালোচনা এখনই করতে গেলে আসলে স্ট্যাবিলিটিটা যেটা আমরা চাই, আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা, যার সঙ্গে সামাজিক অর্থনৈতিক স্থিতিশীলতাও জড়িত, সেটার বিঘ্ন করবে। সবাই পর্যবেক্ষণ করছে সরকারকে, সরকারের কার্যক্রমকে। আমরা পুরনো ধারাটা একটা আমূল বদল চাই। তবে দুটো গুরুত্বপূর্ণ কথা এখানে আলোচনার মধ্যে এসছে। একটা হচ্ছে যে সব কিছুর মধ্যে একটা প্রাতিষ্ঠানিক অ্যাপ্রোচ যেন থাকে, এখানে ব্যক্তি যেন প্রধান না হয়ে ওঠে, দল যেন প্রধান না হয়ে ওঠে, এবং আমাদের প্রতিষ্ঠানগুলোকে গড়বার দিকে মনোযোগ দিতে হবে। একই সঙ্গে যে অঙ্গীকারগুলো বিজয়ী দল করেছেন, যারা এখন সরকার পরিচালনা করছেন, সেটা যেন তারা রক্ষা করেন। কিছু কিছু বিষয় আছে যেগুলো অঙ্গীকারের মধ্যে আছে কিন্তু এখন বাস্তবায়নযোগ্য নয়। যেমন ডক্টর মুস্তাক হোসেন বলছিলেন যে উচ্চকক্ষ, এই উচ্চকক্ষ আসলে হয়তো সংবিধানে পাশ করিয়ে নেওয়া যাবে, কিন্তু এটা শুরু করতে হলে পরের সংসদ থেকে, পরের টার্মে যখন ইলেকশন হবে তখন থেকে করতে হবে। এরকম অনেকগুলো বিষয় আছে, কিন্তু এগুলো যত দ্রুত আসলে একটা ধারণা পাওয়া যাবে সরকার আসলে কোনটাকে গ্রহণ করতে চাইছে, কোনটাকে কখন নিতে চাইছে, ততই আমার মনে হয় যে স্থিতিশীলতার বিষয়টাও নিশ্চিত হওয়া যাবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।